नमस्कार बंधुरा आमार आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके अनेक अनेक स्वागतम। आशा करछि सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। अनेक दिन पर आबार घुरते बेरोनो गिয়েছিলাম গরুমারা ন্যাশনাল পার্কে সাফারি করতে। তো কীভাবে গেলাম, কোথায় থাকলাম, কি দেখলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও। তার আগে বলে রাখি গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত। আমি গিয়েছিলাম কোচবিহার থেকে ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ি হয়ে লাটাগুড়ি পৌঁছলাম। লাটাগুড়ি পৌঁছে কিন্তু গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে পৌঁছে গেলাম বাতাবাড়িতে, যেহেতু আমার বাতাবাড়িতে বুকিং ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সোলো ট্রাভেল করছি, মানে একাই আসছি, সেইভাবে কাউকে আজকে পাইনি সঙ্গী সাথী আর কি। আর একা আসতে বেশ ভালোই লাগছিল, বেশ সুন্দর একটা ফিলিংস। বাইক চালাচ্ছিলাম, দুদিকে চা বাগান, দুদিকে ফরেস্ট, একটা খুব সুন্দর অনুভূতি। তো আমার যেখানে বুকিং ছিল, আমি একটি ফার্ম হাউস বুক করেছিলাম, সেটি বাতাবাড়ি থেকে ওর ভিতরে, জায়গাটির নাম মাথা চুলকা। সেই মাথা চুলকায় আমার বুকিং ছিল, মেক মাই ট্রিপের মাধ্যমে বুক করেছিলাম আমি। তো দেখতেই পাচ্ছেন সেই ফার্ম হাউসটি চলে এসেছে স্ক্রিনে, খুব সুন্দর। চারদিকে পরিবেশটা দারুণ। পাশেই রয়েছে মাল নেওড়া নদী, মানে মাল নেওড়া নদীর একদম তীরে অবস্থিত এই ফার্ম হাউসটি। এই ফার্ম হাউসটির নাম হচ্ছে JGB ফার্ম হাউস। এটি পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা যে প্রকল্প রয়েছে তার তত্ত্বাবধানে গড়ে উঠেছে। খুব সুন্দর কটেজটি দেখেন, বাঁশ দিয়ে বানানো। আমি কটেজের ভেতরটাও দেখাবো। খুব সুন্দর বাঁশের কাজ, এত সুন্দর বাঁশের কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। ভেতরটা খুব সুন্দর। একটি বড় বেড রয়েছে, যেখানে দুইজন তো আরামসেই থাকা যায়। টয়লেট বাথরুম অ্যাটাচ রয়েছে এবং ব্যালকানি থেকে যে ভিউটা, এটাও কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর ভিউ। তো এখানে এসে একটু রেস্ট করে আবার চলে গেলাম টিকিট কাটতে বলতে জঙ্গল সাফারি টিকিট কাটতে। আমি সাফারি করেছিলাম 4:30 স্লটে, মানে একদম লাস্ট লটে। আর লাটাগুড়ি থেকে কিন্তু জঙ্গল সাফারি হয়, যেহেতু আমি মূর্তি থেকে করছি। বাতাবাড়ি কিন্তু মূর্তির কাছে অবস্থিত, যেহেতু আমি মূর্তি থেকে সাফারি করছি, এখান থেকে জঙ্গল সাফারি আমি করতে পারবো না। এখান থেকে আমাকে ওয়াচ টাওয়ার সাফারি করতে হবে। এখানে 3টার মতো ওয়াচ টাওয়ার রয়েছে, 3টা কি 5টা ওয়াচ টাওয়ার রয়েছে। তার মধ্যে আমরা যে ওয়াচ টাওয়ারের জন্য টিকিট কেটেছি তার নাম হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। টিকিট কেটে লাঞ্চ করে আবার রুমে ফিরে আবার কিন্তু যথাসময়ে মোটামুটি 4টার দিকে আবার ব্যাক করলাম সেই মূর্তিতে, গেটের সামনে, টিকিট কাউন্টারের সামনে। এখানে কিন্তু আমাদের জিপসি লাগানো রয়েছে। একটা জিপসিতে 6 জন করে যেতে পারে। মোটামুটি কস্ট এই 1600-1700 টাকার মতো। সেটাকে আবার না, 1600-1700 টাকার হয়তো একটু বেশি হবে, আমার ঠিক অ্যামাউন্টটা মনে নেই। তো 6 জনে যদি আপনি গ্রুপ হয়ে যান তাহলে কি আপনার খরচটা অনেক কম পড়বে, তাহলে সেটা ডিভাইডেড বাই 6 হয়ে যাবে আর কি। তো আমরা যেহেতু 5 জন গিয়েছিলাম, আমাদেরও মোটামুটি কমই পড়েছিল। তো গাড়ি গেটের সামনে এসে দাঁড়ালো, যেদিকে ফরেস্টে ঢুকবে আর কি। কিন্তু 4:30 যেহেতু বাজেনি, তাই এখনও গাড়ি মানে গেট খুলছে না, আমরা ওয়েট করছি আর কি। আমাদের সামনে গাড়ি রয়েছে এবং সামনে একটি রয়েছে গাড়ি এবং পেছনে আরও 2-3টি গাড়ি রয়েছে। আর সামনে 2টো গাড়ি দেখতে পাচ্ছি এবং পেছনে আরও 2-3টি রয়েছে। গেট খুলে গেল, খুব সুন্দর লাগছিল ফরেস্টের বুক চিরে এগিয়ে যেতে। আমি এর আগেও সাফারি করেছি জলদাপাড়ায় আবার কিন্তু সিস্টেমটা অন্যরকম। জলদাপাড়ায় কিন্তু ওয়াচ টাওয়ার বলে আলাদা কোনো কিছু নেই, সেখানে সবই জঙ্গল সাফারির মধ্যেই হয়ে যায়। তো ইনি হচ্ছেন কি এক দাদা, যিনি আমাদের সফর সঙ্গী। ইনি এবং এনার ওয়াইফ মানে দিদি, 2 জন ছিলেন এবং আমার পিছিয়ে 2 জন রয়েছে, এই 2 জন এবং আমি 5 জন। সবাই কিন্তু খুব ভালো ছিলেন আর কি। তো আমি যেহেতু একা এসেছি, আমার কখনো ফিল হয়নি যে আমি একা। এত সুন্দর এনাদের বিহেভিয়ার, হসপিটালিটি এবং বিশেষ করে আমাদের গাইড দাদা ছিলেন আর কি, ওনার ব্যবহার তো দারুণ। উনি আমার সমস্ত ছবিটা উনি তুলে দিয়েছেন, একদম ক্লান্তিহীন, যখনই বলেছি তখনই তুলে দিয়েছেন। সত্যি খুব দারুণ, আমি মুগ্ধ আর কি। আবার অবশ্যই আসবো কোনো সময়। তো দুদিকটা এত সুন্দর। যাওয়ার সময় 2-4টে ময়ূর দেখেছিলাম। আর অ্যাকচুয়ালি যাওয়ার সময় বন্য প্রাণী দেখাটা একটু মানে ভাগ্যেরই ব্যাপার। খুব বেশি একটা ওনারা রাস্তায় থাকেন না, কারণ ওনারাও জানেন এদিক দিয়ে ট্যুরিস্ট যায়, ওনারাও ইউজ টু হয়ে গেছেন। তো ময়ূরও বেশ ভালো লাগছিল, ময়ূর দেখছিলাম 2-4টা, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ময়ূর। প্রথমে আমাদের নিয়ে যাওয়া হবে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে এবং আসার সময় আরেকটি পয়েন্টে নিয়ে আসা হবে, তার নাম হচ্ছে রাইনো পয়েন্ট। তো অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারগুলোর থেকে আপনার একটা ভিউ পয়েন্টের মতো অনেকটা, সেখান থেকে কিন্তু ওই একটা মাঠ টাইপের থাকে, সেই মাঠে কিন্তু বন্য পশুরা আসেন, ঘাস খেতে আসেন। আবার অনেক সময় সলপিট বানানো থাকে, সেখানে লবণ চাটতে আসেন। তো এক কথায় দারুণ পরিবেশ, দুদিকের পরিবেশটা এত সুন্দর, একদম বলে বোঝানো যাবে না।
তো আমাদের জিপসি ওয়াচ টাওয়ারের সামনে চলে এলো। তো আমরা নামলাম জিপসি থেকে, নেমে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আমি ভেবেছিলাম প্রথম ওয়াচ টাওয়ার বলতে এটা অনেক উঁচু হবে, কারণ যেহেতু আমি আগে যেগুলো ওয়াচ টাওয়ার দেখেছি সব উঁচু উঁচু, কিন্তু এখানকার ওয়াচ টাওয়ারটা অনেকটা ভিউ পয়েন্টের মতো, পাহাড়ি অঞ্চলে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেই ভিউ পয়েন্টের মতো, বেশ সুন্দর লাগছিল। তো দেখেন এখানে জুম করে আমি দেখানোর চেষ্টা করেছি, এখানে কিন্তু কিছু বাইসন দেখা যাচ্ছে, বাইসন এবং হরিণ, চিতল হরিণ এখানে দেখা যাচ্ছিল আর কি। তো আমি জুম করার চেষ্টা করছি, দেখেন কালো কালো যে দেখা যাচ্ছে এগুলো বাইসন, সবই কিন্তু ঘাস খাচ্ছে। এবং ডান দিকে 3টে গন্ডার ছিল, সেই গন্ডারগুলোকে আমি স্ক্রিনে আনতে পারিনি, মানে আমার ক্যামেরা এতটাও ভালো নয়। তো এই যে গোটা মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠের পিছনে রয়েছে মূর্তি নদী, এবং তার যে সামনে যে নদীর ছোট্ট শাখাটা রয়েছে এটাও কিন্তু মূর্তি নদীরই শাখা, যে দেখতে পাচ্ছেন শাখাটি, এটাও কিন্তু মূর্তি নদীর একটি শাখা। তো এদিকে যে একটি গোল দেখতে পাচ্ছেন ওই যে দূরে, গোলটা হচ্ছে সলপিট। তো যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আবার ব্যাক করছি রাইনো পয়েন্টের দিকে। রাইনো পয়েন্টে এবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। তো রাইনো পয়েন্টে এসে গাড়ি এসে দাঁড়ালো, জিপ আমাদের এসে দাঁড়ালো, এবার আমরা যাচ্ছি রাইনো পয়েন্টের দিকে। এই পরিবেশটা খুব সুন্দর, চারদিকে এত সুন্দর সবুজ, মানে মনে হচ্ছে এখানে একটি আমি বাড়ি করি। আমার খুব ইচ্ছে একটি, এদিকে আমার একটি খুব সুন্দর রিসর্ট থাকবে ভবিষ্যতে, দেখা যাক ভবিষ্যতে যদি কোনো সম্ভব হয় এদিকে একটা রিসর্ট বানানোর চেষ্টা করব, বা ছোটো একটা বাংলো বাড়ি বানানো, মানে বাড়ি হলেও চলবে, যাতে আমি এসে ছুটি কাটাতে পারি আর কি। পেছনে দাদা এবং গাইড রয়েছেন, দারুণ পরিবেশ। তো এটি হচ্ছে রাইনো পয়েন্ট, মানে এটিও একটু ওয়াচ টাওয়ারের মতোই, আর সেই যাত্রাপ্রসাদের ওয়াচ টাওয়ারের মতোই। এখান থেকে কিন্তু সেই গন্ডার এবং বাইসন দেখা যাচ্ছিল। এত দূরে ছিলেন যে ওনারা মানে জুম করাটাও চাপ হয়ে যাচ্ছিল। তো এখানে কিন্তু দুটো সলপিট রয়েছে, দেখা যাবে একটু পরে স্ক্রিনে। সলপিট মানে এখানে সন্দুক লবণ দেওয়া থাকে, এই যে দেখতে পাচ্ছেন গোল গোল, সলপিট মানে সন্দুক লবণ দেওয়া থাকে। এখানে কিন্তু যারা স্তন্যপায়ী প্রাণী, তৃণভোজী প্রাণী রয়েছেন তারা কিন্তু এখানে লবণ চাটতে আসেন আর কি। খুব সুন্দর, বিশেষ করে গন্ডার এবং বাইসন, এনারা সবাই তৃণভোজী। তো রাইনো পয়েন্ট থেকে আবার ব্যাক করছি মূর্তির দিকে। তো 4:30 স্লটে কিন্তু একটি বোনাস আমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে গিয়ে আদিবাসী নৃত্য। আদিবাসী নৃত্য বলতে এখানকার যারা স্থানীয় আদিবাসী রয়েছেন তাদের অনেক প্রাচীন কালের কিছু নৃত্যশৈলী, এগুলো 4:30 স্লটই একমাত্র দেখা যায়, মানে একদম শেষ স্লটে। এবং অবশ্যই মূর্তিতে, আমার সঠিক জানা নেই লাটাগুড়িতে দেখা যায় কি না, কিন্তু মূর্তিতে এর জন্য বিশেষ খুব সুন্দর আয়োজন রয়েছে। তো নৃত্য শুরু হয়ে গেল, নৃত্য মোটামুটি 6:10-15 মধ্যেই শুরু হয়ে যায়। এখানকার আদিবাসীরা এখনও ওনাদের প্রাচীন কিছু নৃত্যশৈলী ধরে রেখেছেন, এই জন্য ওনাদের অনেক ইউনিক জানে, খুব সুন্দর লাগছিল প্রাচীন কিছু নৃত্যশৈলী। তো অনুষ্ঠান শেষ করার পর একবার ডিনার করে রুমে ফিরলাম। রুমে ফেরার পর পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে আবার কিন্তু সেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো সত্যি কথা বলতে গেলে গরুমারাকে মনে থাকবে, একটি কথায় আছে সবার সেরা গরুমারা। তো কথাটা সত্যি বাস্তব কথা, সবার সেরাই গরুমারা। তো কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর একটি মহাকাল মন্দির পড়বে, যেটি আসার সময়ও পড়েছিল, কিন্তু আসার সময় আমি সেখানে দাঁড়াইনি, যাওয়ার সময় দাঁড়াবো অবশ্যই। এখন স্ক্রিনে আসবে মহাকাল মন্দিরটি, সেই মহাকাল মন্দিরে প্রণাম সেরে এরপর সেখান থেকে আবার সেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা। তো বন্ধুরা, এটাই, সবাই সময় পেলে গরুমারাতে অবশ্যই ঘুরতে আসবেন, খুব সুন্দর লাগবে। সবার সেরা গরুমারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীরাম, সবাই খুব ভালো থাকবেন।